অনেক কাজ বাকি আছে। এই ফ্যাসিস্ট হাসিনার যারা দোষর ছিল রাজনীতি কিংবা প্রশাসনে, তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। খুবই কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি। একে একে একটা করে নিউজ শেয়ার করব। মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই অনেক ভালো লাগবে। কারণ আপনারা কিন্তু জানেন বাংলাদেশের স্বৈরশাসক রক্তখেকো শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে গতকালকে পালিয়ে গেছে। এখন কিন্তু বাংলাদেশ সরকারের দায়িত্ব পড়েছে সেনাবাহিনীর হাতে। সেনাপ্রধান কিন্তু একজন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে এবং তার হাতে মূলত সরকার এই বর্তমান সরকারটাকে হস্তান্তর করবে। পরবর্তীতে সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কিন্তু বাংলাদেশে আবারও নির্বাচন হবে, যে নির্বাচনে আশা করছি অংশগ্রহণ করবে বাংলাদেশের 18 কোটি মানুষ, অর্থাৎ সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, এমনটাই আশা করা হচ্ছে। তো দর্শক মূল্যে দেরি করছে না, আমি আজকের মূল নিউজে চলে যাই। প্রথমে যে নিউজটা আপনাদের শোনাতে চাই সেটা আমার খুবই ভালো লেগেছে। কয়েকদিন যাবৎ গত মাসে অর্থাৎ জুলাই মাসে আমাদের সব থেকে বেশি যে জ্বালিয়েছে সে হচ্ছে এই ব্যক্তি পলক, জুনায়েদ আহমেদ পলক। একটার পর একটা মিথ্যা কথা বলেছে, বারবার মানুষদেরকে ধোঁকা দিয়েছে, বারবার মিথ্যা কথা বলার পর নেট বন্ধ করে দিয়েছে, যার প্রতি বাংলাদেশের নেট ব্যবহারকারী, ইন্টারনেট ব্যবহারকারী এমন কেউ নেই যে ক্ষুব্ধ নয়। এই জুনায়েদ আহমেদ পলককে কিন্তু বিমানবন্দরে আটক করা হয়েছে। তিনি দিল্লিতে পালিয়ে যেতে চেয়েছিলেন, তার আগেই তাকে আটক করা হলো। তার সর্বোচ্চ শাস্তি, তাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এবং তাকে বিচারের কাঠগড়ায় যেন দাঁড় করানো যায়, সেটার জন্য অবশ্যই আমরা চাই। দর্শক মণ্ডলী, এটা গেল প্রথম নিউজ। দ্বিতীয় যে নিউজটা আমার খুবই ভালো লাগছে সেটা হচ্ছে সাবেক ডাকসু ভিপি, যার কথা না বললেই নয়, যিনি এই বাংলাদেশের স্বৈরশাসক সেই শেখ হাসিনা থাকাকালীন অবস্থায় তার বিরুদ্ধে যেভাবে সংগ্রাম করেছিল, আমার মনে হয় না এমন সংগ্রাম সহজে কেউ করতে পারবে। এমন অকুতভয়, এমন সাহসী বীর বাংলাদেশে প্রয়োজন ছিল এবং তাকে কিন্তু সর্বশেষ জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, তার একটা ছোট্ট ভিডিও ফুটেজ আছে, আমি দেখাবো একটু পরেই। তার আগে আরও কিছু নিউজ আছে, সেগুলো শেয়ার করে নিই। তারপর আপনাদের যে নিউজটি শেয়ার করা প্রয়োজন সেটা হচ্ছে জাতীয় সংসদ, যেটা নির্বাচন হয়েছিল এই বছর 2024 সালের জানুয়ারি 7 তারিখে। সেই জাতীয় সংসদ, দ্বাদশ জাতীয় সংসদ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি সেটা ভেঙে দিয়েছেন, নতুন করে আবার নির্বাচন হবে। এই নিউজটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক মণ্ডলী, দেরি করছি না, চলুন আমরা ভিপি নূর, সাবেক ডাকসু ভিপি নূর এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর মুক্তি পাওয়ার পর সে কি বললো আমরা তার মুখ থেকে কিছু কথা শুনে আসি। তারপর আপনাদেরকে শোনাবো এই যে আন্দোলন হয়েছে বাংলাদেশে, গণজাগরণ হয়েছে, এই জাগরণের সমন্বয়ক সার্জিস, তার মুখ থেকে কিছু কথা শোনাবো বর্তমান পরিস্থিতি সম্পর্কে। ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে আপনারা তার মুখ থেকে শুনলে অবাক হবেন যে এই বয়সে বাংলাদেশ নিয়ে এত সুন্দর চিন্তা ভাবনা এই সার্জিস করছে। আমরা তার মুখ থেকে কিছু কথা শোনাবো। তার আগে চলুন আমরা ভিপি নূরের কাছ থেকে কিছু কথা শুনে আসি। ধারাবাহিক লড়াই সংগ্রামের মাধ্যমে হাসিনার পতন নিশ্চিত করেছে। এই হাসিনার পতনের মধ্য দিয়ে আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে। এখনো আমাদের অনেক কাজ বাকি আছে। এই ফ্যাসিস্ট হাসিনার যারা দোষর ছিল রাজনীতি কিংবা প্রশাসনে, তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার হয় নাই, এইখানে যেন কোন সামরিক শাসন কিংবা কোন ভারত নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠা না হয়, সেই জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে। ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করার যে প্রস্তাব দিয়েছে, আমার দল এবং আমরা সেই প্রস্তাব সমর্থন করছি। সন্ধ্যার আগে মহামান্য রাষ্ট্রপতি ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সংসদ বিলুপ্ত করবেন। আপনাদের প্রতি আহ্বান, এই যে পুলিশ, এই যে থানা, এই যে রাষ্ট্রীয় সম্পদ জেলখানা, এগুলো রাষ্ট্রের প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় সম্পদ, এই প্রতিষ্ঠানের ক্ষতি করা যাবে না। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বিজেপি বাংলাদেশকে রাজনৈতিক ট্রাম্পকার্ড বানানোর জন্য সংখ্যালঘুদের উপরে হামলার এদেশি এজেন্টদেরকে ব্যবহার করাটা চক্রান্ত করছে। তারা
সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিবেন, সংখ্যালঘু ভাই বোনদেরকে এই বাংলাদেশে আনন্দ উৎসবে ওই প্রকাশ ঘটবেন যারা গুরুতর অপরাধ করেছে তাদের। আপনার বিপি নুরের মুখ থেকে কিছু কথা শুনলেন, তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। এমন সাহসী নেতা বাংলাদেশের জন্য দরকার, যে কিনা নিজের স্বার্থকে ত্যাগ করে দেশের মানুষের জন্য, দেশের জন্য এত পরিমাণে কষ্ট সহ্য করেছে, যেটা আসলে বলার কোনো ভাষা নেই। দর্শক মণ্ডলী, চলুন আমরা এই পর্যায়ে সার্জিস, যে কিনা সমন্বয়ক ছিল এই মানে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক, তিনি কিছু কথা বলেছেন, আমরা তার মুখ থেকে কিছু কথা শুনে আসি। অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। আর আরেকটা কথা বলা প্রয়োজন, সেটা হচ্ছে সমন্বয়কারীরা কিন্তু, আমরা কিন্তু জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি কিনা বাংলাদেশের একজন অন্যতম ব্যক্তি, যে একমাত্র ব্যক্তি বাংলাদেশের যে কিনা নোবেল পুরস্কার পেয়েছেন এবং পৃথিবীব্যাপী তার প্রচণ্ড সুনাম আছে, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে চেয়েছে। আমরা চলুন কি বলে আমরা এই সার্জিদের মুখ থেকে একটু শুনে আসি। তখন আমাদের এই ফ্যাসিস্ট রিজিমের যে সরকার পদত্যাগ করে চলে গিয়েছেন, পতন হয়েছে যখন তার এই গণঅভ্যুত্থানের মাধ্যমে, তারপরে আমাদের প্রধান যে কাজটি ছিল, সেই কাজটি ছিল আসলে আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা, যেই সরকার সাময়িক সময়ের জন্য এই দেশ পরিচালনা করবে আসলে, এবং একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে, যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার এই দেশটি চালাবে। সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার দেওয়ার আমাদের প্রধান যে একটি শর্ত ছিল, সেই শর্তটি ছিল এই যে সংসদ, এই সংসদটিকে বিলোপ করা, ভেঙে দেয়া। সেই জায়গা থেকে যখন কিছুক্ষণ পূর্বেই এই সংসদটিকে ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে এবং তিন বাহিনীর প্রধানদের পরামর্শক্রমে, সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমাদের যে পরবর্তী ধাপগুলো, এগুলো সহজ হলো। আপনারা দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে পূর্ণাঙ্গ প্যানেল, সেটি প্রকাশ পাবে। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের এই প্যানেলের প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শুধু এই বাংলাদেশে নন, পুরো বিশ্বে এমন একটি ফেস যার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমাদের পুরো প্যানেলটি আসলে এমন হবে যে এই প্যানেলটি হবে নির্দলীয় প্যানেল, এবং এই প্যানেলটির প্রত্যেকটি মানুষের উপরে, দেশের প্রত্যেকটি স্টেক হোল্ডারের আসলে সে আস্থার জায়গাটি থাকবে। কারণ তরুণ প্রজন্ম আসলে কোনো দল নিয়ে চিন্তা করছে না, তরুণ প্রজন্ম চিন্তা করছে যে আগামীর বাংলাদেশকে কিভাবে এই দলাদলির বাইরে গিয়ে একটি ভালোর দিকে নিয়ে যাওয়া যায়। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমরা যখন এই নির্দলীয় যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্যানেল, এটি দিয়ে দিলে সেই সরকার তিন বাহিনীর সাথে সমন্বয় করে বা পুলিশ সহ যারা রয়েছেন সকলের সাথে সমন্বয় করে এই অন্তর্বর্তীকালীন সময়টুকু সুন্দরভাবে এই দেশ পরিচালনা করবেন। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংশোধনের আসলে প্রয়োজন রয়েছে, যেমন এই নির্বাচন ব্যবস্থার উপর মানুষের কোনো আস্থা নেই, বিগত 16 বছর বাংলাদেশে কোনো নির্বাচনই হয় না। সেই জায়গা থেকে ওই নির্বাচন কমিশন বা ওই নির্বাচন কমিশনে যারা রয়েছেন তাদের যে সংস্কারের বিষয়টি বা পরিবর্তনের বিষয়টি, সেখানে হাত দিতে হবে। সংবিধানের বেশ কিছু জায়গা রয়েছে, বেশ কিছু ধারা রয়েছে যেখানে পরিবর্তনের জন্য কাজ করতে হবে। এমন বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে বিচার ব্যবস্থা বা আপিল বিভাগে ওই সকল বিচারকদেরকেই বসানো হয়েছিল যারা আসলে ওই দলের তোষামদি করত। সেই জায়গাগুলোতে আমাদের হাত দিতে হবে। আমরা চাই বিবেকবোধ সম্পন্ন মানুষ যারা আইনের মধ্যে থেকে আইনের মতো করে চলে বাংলাদেশকে একটি সঠিক দিকে নিয়ে যাবে। এই একদম যে বিষয়গুলো পরিবর্তন জরুরি, সেগুলো পরিবর্তন করার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশে 16-17 বছর পরে, এবং এর মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হবে আসলে, যেখানে আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের অনেক বড় একটি পার্টিসিপেশন থাকবে। মানুষ আসলে বিরক্ত। দর্শক বন্ধুরা, আপনার সম্পূর্ণ কথা শুনলেন। অবশ্যই একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে যেভাবে এই 16টা বছর বাংলাদেশকে শাসন করা হয়েছিল, স্বৈর শাসক হাসিনা যেভাবে শাসন করেছিল, প্রতিটা মানুষ তার প্রতি ক্ষুব্ধ ছিল। এমন কোনো মানুষ নেই হাসিনার প্রতি বিরক্ত ছিল না। সেই হাসিনা শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে পালিয়ে গেল, আর কখনোই হাসিনা এই দেশে আসতে পারবে না সম্ভবত, কারণ হচ্ছে সে বাংলাদেশে আসলে তার জীবিত থাকার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। দর্শক মণ্ডলী, তার যে সমস্ত সাঙ্গা পাঙ্গা ছিল, তার যে সমস্ত সাগরেদ ছিল, তাদের অবস্থা যে কি হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তবে আপনাদের উদ্দেশ্যে আমি শুধু বলতে চাচ্ছি যে আমরা বিজয় অর্জন করেছি, এটা বড় কথা, এবং এই বিজয়টা যেন অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে যায়। আর তাছাড়া আমরা আপনাদের কাছে আরও অনুরোধ জানাবো, আমরা দেখছি বিভিন্ন জায়গায় সংখ্যালঘু যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তাদের ঘর বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। দয়া করে এই কাজটা কেউ করতে যাবেন না। সকলে আমি আর ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না, আপনাদের মতামত থাকলে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।